আগে যা ঘটেছিল, রাধিকা পদ্মার একটা কন্যা সন্তানকে নিয়ে সে জঙ্গলের রাস্তা দিয়ে সে অনেক দূরে চলে যায়। আর এদিকে মহারাজ রাজপ্রাসাদে চলে আসে। দেখুন মহারাজ, দেখুন আপনার আদরের পদ্মা কেমন সন্তানকে জন্ম দিয়েছে। কোনো মানুষ সন্তানকে জন্ম দেয়নি, বরং 5টা আপেলকে জন্ম দিয়েছেন। দেখুন মহারাজ, দেখুন। তারপর পদ্মা বলতে থাকে, মহারাজ আমি জানি না এগুলো এইসব কি করে হয়ে গেল। আমি জানি না যে আমি কোনো সন্তানকে জন্ম দিতে পারিনি, বরং 5টা ফলকে জন্ম দিয়েছি। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়েছে? আমি এমন কি পাপ করেছিলাম যে তার শাস্তি এমনভাবে আমাকে দিয়েছে ভগবান, যে আমি 5টা ফল জন্ম দিয়েছি। পদ্মার এমন কথা শুনে মহারাজ আরও অনেক রেগে যায়। তবে সেটা মহারাজ ছিল না, মহারাজ রূপে তার ভাই সুরেন্দ্র ছিল। পাপিষ্টা নারী, পরিবারের মাথার উপর কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছিস তুই। প্রত্যেকটা রাজ্যবাসী আমাকে দেখে হাসাহাসি করছে। এমন অপমানিত আমি আগে কখনো হইনি। আর তুই কিনা এমন একটা কাজ করে বসলি। তোর স্থান এই রাজমহলে না, তোর স্থান হচ্ছে অন্ধকারের কারাগারে। এই কে আছো? তাড়াতাড়ি এই মেয়েকে এখান থেকে নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, একে বন্দি করো এক্ষুনি। এমন কথা শুনে পদ্মাবতী অনেক অবাক হয়ে যায়। তখন সে মনে মনে ভাবতে থাকে যে মহারাজের এ কী রূপ, এমন রূপ তো সে আগে কখনো দেখেনি। অন্যদিকে রাত কেটে সকাল হয়ে যায়, আর রাধিকা অবশেষে একটা গ্রামে পৌঁছে যায়। আর কোনো ভয় নেই রে মা, তোর আর কোনো ভয় নেই। অবশেষে আমরা একটা নতুন দেশে চলে এসেছি রে মা। ওই রাজপ্রাসাদ ছেড়ে আমরা আলাদা একটা জায়গায় চলে এসেছি। আর কোনো দিন কেউ তোকে খুঁজে পাবে না, কোনো দিনের জন্য না। আর তোর আসল পরিচয় আমি কখনো কোনো দিনের জন্য কাউকে প্রকাশ করব না। রানী পদ্মাবতীর স্মৃতি হয়ে তুই আমার কাছে থাকবি রে মা, তুই আমার কাছে থাকবি। আর তুই আজ থেকে রাজকন্যা নোস মা, তুই হচ্ছিস দাসী রাধিকার মেয়ে। অন্যদিকে প্রাসাদে সবাই পদ্মাবতীকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। আর সব রানীরা তাকে দেখে অনেকটা হাসাহাসি করছিল আর বলতে থাকে, জানো বর্দি, এই দৃশ্যটা দেখে আমার যে খুব আনন্দ হচ্ছে। কারণ আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এমন একটা দৃশ্য দেখার জন্য, আর ভাবিনি যে এই দৃশ্যটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। আজকের আমি খুব খুশি হয়েছি। আর এই কারাগারে গেলে তারপর মহারাজ সব সময়ের জন্য আমাদের হয়ে যাবে, আমাদেরকে ভালোবাসবে, আর কখনো পদ্মা করবে না। আবারও মহারাজ আমাকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে, আমার কাছে আসবে। আমি না খুব, ও বর্দি বলো না গো, মহারাজ আমাকে ভালোবাসবে তো? ও বর্দি বলো না গো। তখন বড় রানী মল্লিকা মনে মনে বলতে থাকে, এরা এখনো জানে না যে ওদের সাদের মহারাজ অনেকক্ষণ আগে মারা গেছে, আর যাকে এখন দেখছে সে শুধু আমার। অন্যদিকে বীরপ্রতাপ সুরেন্দ্রকে বলতে থাকে, মহারাজ, আমার মনে হয় কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে। কারণ মানুষের পেটে থেকে কিভাবে ফল জন্ম দিতে পারে? না মহারাজ, এটা হচ্ছে রানী পদ্মাবতীকে ফাঁসানোর চেষ্টা করছে। নিশ্চয়ই ষড়যন্ত্রটা অন্য কেউ করে রেখেছে আগে থেকে। না মহারাজ, এই ব্যাপারটা আপনি ভালো করে একটু তদন্ত করে দেখুন। আমার তো মনে হচ্ছে এটা রানী পদ্মাবতীকে ফাঁসানো হচ্ছে মহারাজ। বীরপ্রতাপের এমন কথা শুনে শয়তান সুরেন্দ্র অনেক রেগে যায়। সে আর কোনো কিছু কথা বলেনি। তারপর শান্ত মনে বলতে থাকে, দেখো বীরপ্রতাপ, এখন আমি অনেক ক্লান্ত আছি, আমাকে একটু বিশ্রাম করতে দাও। আর এই সময় কি এইসব কথাবার্তা আলোচনা কি খুব প্রয়োজন আছে বলো তো দেখি? হ্যাঁ মহারাজ, এটা আলোচনা করার দরকার আছে। সত্যটা সবার সামনে প্রকাশ্য আনা দরকার। তা না হলে রানী পদ্মাবতীর ওপর যে অবিচার করা হবে। কে রানী পদ্মাবতী? এই প্রাসাদে এখন রানী পদ্মাবতী নামে কেউ নেই, সে এখন বন্দী হয়ে আছে। মহারাজ, রানী পদ্মাবতীর ওপর এমন একটা অন্যায় হতে দেবেন না আপনি। আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ। ওই প্রসব ঘরে একমাত্র সব রানীরা ছিল। আমার মন বলে যে ওই সব রানীরা কিছু না কিছু একটা করেছে। বীরপ্রতাপের মুখ থেকে এমন কথা শুনে সুরেন্দ্র অনেক চমকে যায়। তখন সে মনে মনে বলতে থাকে,
মনে হয় বীর প্রতাপ একটু বেশি বুঝে ফেলেছে। বীর প্রতাপ, তুমি চিন্তা করো না, তোমার সময় যে এখন ঘনিয়ে এসেছে। বেয়াদব, অকৃতজ্ঞ, তুমি তুমি একটা সামান্য মন্ত্রী হয়ে কিনা রানীদের বিরুদ্ধে কথা বলছো? আরে আরে, কে কোথায় আছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি একে এখান থেকে নিয়ে যাও। মহারাজের এমন ব্যবহার দেখে বীরপ্রতাপ অনেক অবাক হয়ে যায়। তার সাথে এমন ব্যবহার মহারাজ আগে কখনো করেনি। তাকেও প্রহরীরা এসে ধরে নিয়ে যায়। মহেন্দ্র থেকে শুরু করে আমার সব পথের কাঁটা এক এক করে সব উবড়ে ফেলেছি। আর এই রাজ্যের এখন হচ্ছে আমি রাজা, আমি মহারাজা। অন্যদিকে প্রহরীরা বীরপ্রতাপকে নিয়ে যাচ্ছিল। তখন সে যেতে যেতে ভাবতে থাকে, এটা আমি কি দেখছি? এই প্রথমবার প্রথমবার মহারাজের এমন রূপ দেখছি। আগে তো কখনো মহারাজকে এমনভাবে কথা বলতে দেখিনি। তাহলে তাহলে মহারাজের এমন কি হয়ে গেল? আর আজ আমি দেখতে পেলাম না মহারাজের কাঁধে সেই বিবাহ রেখাটা, যেটা পদ্মাবতীর সাথে বিবাহ হয়েছে। তাহলে সেই বিবাহ রেখাটা কোথায় গেল? আমার মনে হয় এটা মহারাজ মহেন্দ্র হতেই পারে না। তাহলে কি এটা মহারাজ মহেন্দ্রের যমজ ভাই সুরেন্দ্র? হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। না না না, আমাকে এই রাজপ্রাসাদ থেকে পালাতেই হবে। যে কোনোভাবেই হোক আমাকে এই প্রাসাদ থেকে পালাতেই হবে। এটা বীরপ্রতাপ মনে মনে ভাবছিল। আর তখন প্রহরীরা একটু অন্যমনস্ক হয়। সেই সুযোগে বীরপ্রতাপ ওখান থেকে পালিয়ে যায়। রাজপ্রাসাদের সুড়ঙ্গ পথ দিয়ে সে বাইরে বেরিয়ে আসে। আজ আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি আবার আসব, আবার এই প্রাসাদে ফিরে আসব। তবে রানী পদ্মাবতীকে উদ্ধার করার জন্য এখান থেকে আমি রানী পদ্মাবতীকে উদ্ধার করে নিয়ে যাব। আর এই সুরেন্দ্রকে এর পাপের শাস্তি আমি অবশ্যই দেব, অবশ্যই দেব। অন্যদিকে কক্ষে সুরেন্দ্র বসে বসে বলতে থাকে, সুরেন্দ্র মহেন্দ্র, মহেন্দ্র সুরেন্দ্র, কেউ জানতে পারবে না কোনটা সুরেন্দ্র কোনটা মহেন্দ্র। এক রাতের মধ্যে সব যেন কেমনভাবে বদলে গেল। আর তখন সেখানে বড় রানী মল্লিকা চলে আসে। আরে চুপ করো, চুপ করো, এইসব তুমি কি বলছো? তুমি কি এটা জানো না যে রাজবাড়ির দেয়ালেরও কান আছে? কোথা থেকে কে শুনে নেবে না নেবে তার কোনো ঠিক নেই। আর তুমি এমনভাবে চিৎকার করে যাচ্ছ। শোনো, এইটা যেন না কেউ জানতে পারে যে তুমি মহেন্দ্র না, তুমি ওর যমজ ভাই সুরেন্দ্র, বুঝেছো? এইসব তুমি কি বলছো মল্লিকা? আমি যে রাজা হয়েছি সেইটাতে নে আমি একটু আনন্দ উল্লাস করব না? যখন আমার পিতা আমাকে বঞ্চিত করে মহেন্দ্রকে এই রাজ্যের মহারাজা ঘোষণা করেছিল, তখন থেকে আমি নিজে থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে সব কিছু আমি ছিনিয়ে নেব। আর আজ দেখো, আজ আমি সব কিছু ছিনিয়ে নিয়েছি। তাই আজকের আজকের আমি সবাইকে সবাইকে সবার সামনে ঘোষণা করতে চাই যে এই রাজ্যের মহারাজা হচ্ছে মহেন্দ্র না সুরেন্দ্র, বুঝেছো? না, তুমি কোনো ঘোষণা করবে না। তুমি সুরেন্দ্র না, তুমি মহেন্দ্র। এইসব তুমি কি বলছো মল্লিকা? আমি অনেক কষ্ট করে এই রাজত্বকে কবজা করেছি। তাহলে তাহলে কি আমি একটুখানি আনন্দ করতে পারি না? এটা আমার নামে হতে পারে না? তাহলে তাহলে তুমি এমন কেন বলছো? সেই সুযোগ এখনো আসেনি সুরেন্দ্র। এখন তোমাকে মহেন্দ্র সেজে থাকতে হবে। তবে আমি তোমার মনের কথাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো, এখন আমাদের হঠকারিতা হলে চলবে না। রাজা মহেন্দ্র প্রজাদের ভীষণ প্রিয়, আর তার হঠাৎ করে উধাও হয়ে যাওয়া আর তুমি এসে সিংহাসন দখল করা জানাজানি হয়ে গেলে প্রজাদের মনে সন্দেহ বাড়বে, বই কমবে না। রানী পদ্মাবতী 5টা ফল জন্ম দেওয়াটা তখন আমাদের ষড়যন্ত্র ছিল। এই সবগুলো কিন্তু প্রজারা বুঝে ফেলবে। তখন কিন্তু তারা অনেক বিদ্রোহী হয়ে যাবে সুরেন্দ্র। একবার বোঝার চেষ্টা করো। বিদ্রোহী প্রজাদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি ভালোভাবে জানি মল্লিকা। তুমি কি চাও সুরেন্দ্র? তুমি সিংহাসন ভোগ করতে চাও নাকি অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরতে চাও? তুমি রাজা আর আমি রানী, এটুকুই আমাদের পরিচয়। এটা নিয়ে আমি অনেক খুশি আছি। তাহলে তাহলে এর থেকে বেশি কি চাই? আর নাম নিয়ে বা কি যায় আসে? একমাত্র তো আমি জানি তুমি কে। তুমি হচ্ছ সুরেন্দ্র, যে আমার প্রাণপ্রিয়। অন্যদিকে কারাগারে বসে বসে পদ্মাবতী ভাবতে থাকে মহারাজের বলা কথাগুলো।
অপিষ্টা নারী, পরিবারের মাথার উপর কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছিস তুই। তোর স্থান এই রাজমহলে না, তোর স্থান হচ্ছে অন্ধকারের কারাগারে। এটা এটা কি হয়ে গেল আমার সাথে? আমি আমি কি না ফলকে জন্ম দিয়েছি, কিন্তু কোনোদিন তো আমি শুনিনি যে কোনো মানুষের পেটে থেকে সে ফল জন্ম দিচ্ছে। এটা কি হয়ে গেল আমার সাথে? এটা কি করে সম্ভব হলো? কিন্তু মহারাজ মহারাজ আমাকে বোঝার চেষ্টা করলো না। আজকের মহারাজের কথা শুনে আমি যে অনেক অবাক হয়ে গেছি। আমি তো কখনো মহারাজকে এমন রূপে দেখিনি। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। কারাগারে বসে বসে পদ্মা অনেক কষ্ট পাচ্ছিল এবং সে কান্নাকাটি করছিল। আর তখন সেখানে একটা ইঁদুর চলে আসে। তুই কোনো ফলকে জন্ম দিসনি রে, তুই কোনো ফলকে জন্ম দিসনি। কোথায় থেকে কে কথা বলছে? আমার সামনে এসো। এই আওয়াজটা কোথায় থেকে আসলো? কে এমন ভাবে কথা বলছে? আরে পদ্মা, আমি হচ্ছি ইঁদুর। আমাকে দেখ দেখ, আমি তো তোর সামনেই বসে আছি, তুই আমাকে দেখ। শোন পদ্মা, আমি সব ঘটনা দেখেছি। তুই কোনো ফলকে জন্ম দিসনি রে, তুই মানুষের মতো দেখতে তুই 5টা বাচ্চাকে জন্ম দিয়েছিস। তার মধ্যে একটা কন্যা সন্তান আর চারটে পুত্র সন্তান। তাহলে শোন, আমি তোকে সব ঘটনা প্রথম থেকে জানাচ্ছি। তারপর ছোট্ট ইঁদুর সে সব ঘটনা খুলে খুলে বলতে থাকে। ইঁদুরের মুখ থেকে এমন সব ঘটনা শুনে পদ্মা অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, তাহলে তাহলে আমার 2টো কন্যা সন্তান হয়েছে, কিন্তু একটা কন্যা সন্তান তো ওরা অন্য কোথাও লুকিয়ে রেখেছে, কি মেরে ফেলেছে জানি না। কিন্তু আরেকটা আমার কন্যা সন্তানকে কোথায় রেখেছে? সে কোথায় আছে এখন? বেঁচে আছে? বলো না গো, সে কি এখন বেঁচে আছে? আমি জানি না রে, সে বেঁচে আছে না মারা গেছে। তবে তুই সবার শেষে যে সন্তানকে জন্ম দিয়েছিস সে মনে হয় বেঁচেই আছে, আর সেটাই হচ্ছে কন্যা সন্তান আছে। তাহলে তাহলে সে এখন কোথায় আছে, কেমন আছে? আমার যে খুব জানতে ইচ্ছা হচ্ছে। অন্যদিকে পদ্মাবতী ছোট্ট রাজকন্যা ধীরে ধীরে বড় হতে থাকে রাধিকার কাছে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়। তবে কনক অনেকটা বড় হয়ে যায়। আরে ও গিন্নি, গিন্নি, আমার কনক মা কোথায় গেল বলো তো? তাকে যে বাড়ির কোথাও দেখতে পাচ্ছি না, সে গেল কোথায়? থাক থাক, তুমি আর তোমার মেয়ের কথা বলো না। তার কি বাড়িতে মন বসে? সব সময় শুধু এখানে ওখানে দৌড়াতে থাকে। কেন গো গিন্নি, তোমার কি খুব রাগ হচ্ছে নাকি যে তুমি আমার মেয়ের মতো দৌড়াতে পারছো না? ওই ছোট ছোট পা নিয়ে সে এখন বাড়িতে বসে থাকলে হবে? তার তো এখন খেলার সময়, দৌড়ানোর সময়, বুঝেছো? হ্যাঁ, ভালো করে মেয়েকে এখন থেকে আশকারা দাও। আর 2 দিন পর যখন বড় হবে তখন দেখবে ধেই ধেই করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাকে আর বাড়িতে পাওয়া যাবে না। আর তখন সেখানে ছোট্ট কনক চলে আসে। বাবা, তুমি চলে এসেছো? নিশ্চয়ই মা আমার নামে অনেক নালিশ করছে তোমাকে। হ্যাঁ রে মা, তোর মা যে তোকে নিয়ে অনেক নালিশ করছে, কিন্তু আমি তো জানি আমার কনক মা সবার থেকে ভালো, তাই না মা? হ্যাঁ, সেটা তো। এখন তো সব দোষ তো আমার। এখন যে বাপ বেটি একসাথে হয়ে গেছো, আর এখন মাকে যে বলবে না যে মা যে নালিশ করছে? আর মা নালিশ করে কেন? ভালোর জন্য তো করে। ঠিক আছে, এখন তো বুঝবে না, বড় হোক তখন বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে মা, যখন আমি বড় হব তখন আমি বুঝবো। এখন আমি যাই। আরে কনক মা শোন, কোথায় যাচ্ছিস বলতো? শোন মা কনক। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়। আর ছোট্ট কনক সে এখন অনেক বড় হয়ে গেছে। মা, মা তুমি কোথায়? এদিকে কনক যখন মা মা করে চিৎকার করতে থাকে, অন্যদিকে পদ্মার মনের মধ্যে যেন একটা আলাদা অনুভূতি শুরু হয়। আমার যেন কেমন একটা মনে হলো, যেন কেউ আমাকে মা বলে ডাকছে। আমার মনে হয় আমার মেয়ে বেঁচে আছে। সে যে অনেক বড় হয়ে গেছে। দেখতে দেখতে তো অনেকটা বছর কেটে গেছে। আমার মেয়ে যে বেঁচে আছে। আচ্ছা কনক মা, তুই চলে এসেছিস? আচ্ছা চ চ, আমি তোকে কিছু খেতে দিই মা।
সকাল থেকে তো বেরিয়েছিস, এখনো কিছু যে দাঁতে কাটিসনি মা। চ চ, বোধহয় তোর অনেক খিদে পেয়েছে না মা? চল মা চল, আমি তোকে খেতে দিই। আচ্ছা মা, তুমি কি করে বুঝলে যে আমার খুব জোরে খিদে পেয়েছে? কি করে বুঝলে বলো না মা, বলো না। মা হয়ে কি সন্তানের মনের কথা বুঝবো না রে পাগলি? শোন মা, তুই যে আমার মেয়ে হোস, তোর কখন কি হচ্ছে না হচ্ছে, তোর কষ্ট কি হচ্ছে না হচ্ছে, তা আমি সব কিছু বুঝতে পারি রে মা। আমি যে তোর মা রে মা। হ্যাঁ মা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। চলো মা চলো, তুমি আমাকে কিছু খেতে দাও তো তাড়াতাড়ি। আমার যে খুব জোরে খিদে পেয়েছে, এদিকে যে ছোঁচোর পেটে ডন মারছে। তবে রাধিকা কনককে অনেক ভালোবাসে এবং আদর দিয়ে বড় করে তোলে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে কারাগারে বসে বসে পদ্মা বলতে থাকে, আমার বিশ্বাস আমার মেয়ে তো অবশ্যই আসবে আমার কাছে এসে আমাকে এই কারাগার থেকে মুক্ত করে নিয়ে যাবে। আমি যে একটা একটা করে দিন গুনছি, আমি যে সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমার মেয়ে আমার কাছে এসে আমাকে মা বলে ডাকবে আর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। আর তখন সেখানে রানী মল্লিকা চলে আসে। কি রানী পদ্মা, তুমি এখানে কার সাথে কথা বলছো? এমনভাবে যে বিড়বিড় করছো, এখানে তো কেউ নেই। তাহলে তাহলে কার সাথে কথা বলছো তুমি? তখন পদ্মাবতী বড় রানী মল্লিকাকে দেখে অনেক অবাক হয়ে যায়। হ্যাঁ, এটা তো আমি শুনেছি যে তুমি পশু পাখিদের সাথে নাকি কথা বলো, গল্প করো। তবে তবে এই কারাগারে তো কোনো পশু পাখি কিংবা কোনো কেউ নেই। তাহলে তাহলে কার সাথে কথা বলছো এত? হ্যাঁ, এটা হতে পারে যে এই কারাগারে ইট বালি পাথরের সাথে কথা বলছো। এত বছর ধরে আছো যখন, তাদেরকে তুমি সঙ্গী করে নিয়েছো, তাই না পদ্মা? তারপর রানী মল্লিকা সে কারাগারের ভিতরে আসে পদ্মার কাছে। কেমন লাগছে এই কারাগারে তোমাকে? তবে জানো তো পদ্মা, তোমাকে এই কারাগারে দেখে যে আমি অনেক খুশি হয়েছি। কেমন লাগছে না সেটা না জানাই ভালো দিদি। তবে হ্যাঁ, আমার সন্তানরা অবশ্যই আসবে। তাদের আশায় যে আমি এখনো এখানে বেঁচে আছি, পথ চেয়ে আছি। এটা তুমি কি বলছো? তোমার সন্তানরা মারা গেছে। আর হ্যাঁ, আমি নিজের হাতে তাদেরকে মাটির নিচে পুঁতে দিয়েছি। তুমি কি ভাবছো তোমার সন্তানরা এতদিন বেঁচে আছে? অনেকটা বছর কেটে গেছে, তোমার সন্তানরা এতদিনে মারা গেছে। আর হ্যাঁ, ওদের পথে তুমি বসে থেকে কি করবে? তুমি মনে হয় জেগে জেগে স্বপ্ন দেখছো। তোমার আশা কখনোই পূরণ হবে না। তোমাকে এই কারাগারে মরতে হবে, বুঝেছো? আর আমি জিতে গেছি পদ্মা, আমি জিতে গেছি। না না, তুমি জিততে পারোনি। এই অন্ধকার কারাগারে যেমন আলো আসা তুমি বন্ধ করতে পারোনি, সব সময় সূর্যের আলো এসে আমার গায়ে পড়ে, এই কারাগারে প্রবেশ করে। তেমনি আমার সন্তানদের তুমি মাটির নিচে পুঁতে ফেলেও তুমি জিততে পারোনি মল্লিকা। আর আমার এক চিলতে আশার আলো এখনো তোমার আয়ত্তের বাইরে আছে। সেই এক চিলতে আশার আলোর জন্য আমি এখনো অপেক্ষায় আছি, এখনো বেঁচে আছি। এমন কথা শুনে মল্লিকা আরো অনেক রেগে যায়। আর তখন সে বলতে থাকে, সন্তানের শোকে তোকে ছটপট করতে দেখবো বলে এই কারাগারে এতগুলো বছর আমি তোকে বাঁচিয়ে রেখেছি। আর হ্যাঁ, সেই দিনই তোর সন্তানদের সাথে তোকেও মেরে ফেলতে পারতাম, কিন্তু না, আমি মহারাজকে বলে তোকে শুধু কারাগারে নিক্ষেপ করতে বলেছি। তা না হলে ওদিনও আমি তোকে মেরে ফেলতাম, আর মহারাজকে বলে দিলে তোকে ফাঁসিও দিয়ে দিতে পারতো। শুধু তোকে ছটপট করতে দেখবো বলেই কারাগারে রেখেছি। আর যদি তুই বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে তোর সাথে অবস্থা খুবই খারাপ করব। তোকে আমি একদম মেরে ফেলবো। এইসব কথা বলার পর মল্লিকা ওখান থেকে চলে যায়। এই লাঞ্ছনা, এই অপমান, একদিন অবশ্য সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু মিটে যাবে। কিন্তু আমার মেয়ে এসে আমাকে ঠিকই উদ্ধার করে নেবে। কিন্তু কোথায় আছে সে এখন? কোথায় আছে?